আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের ভারত সফর এবং তার পরবর্তীতে বাংলাদেশে আওয়ামী লীগ আমলের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন এবং জামিনের সঙ্গে সঙ্গে পরদিনই ভারত ভিসা কার্যক্রম শুরু করছে। আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশের মানুষদের জন্য ভিসা নিয়ে আর কোনো জটিলতা থাকবে না, এরকম ব্যাপার নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনায় আওয়ামী লীগের রাজনীতি আবার পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে, তারা রাজনীতিতে ফিরছে। এই স্বপ্ন যেমন আওয়ামী লীগ দেখছে, তেমনি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকও বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে গণতন্ত্রের স্বার্থে কিংবা বিএনপি তাদের নিজেদের স্বার্থেই আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে এবং সেই প্রস্তুতি চলছে। ঠিক সেরকম সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনি ভারতকে এক ধরনের সতর্ক করলেন। হঠাৎ করে এই ভারতকে সতর্ক করার কারণ কি, এবং সেই সতর্ক করার ইস্যু হচ্ছে শেখ হাসিনা ইস্যুতে ভারতকে সতর্ক করলেন তিনি। এটা কি একটা রাজনৈতিক কথা, রাজনৈতিক কৌশল, নাকি এই সতর্ক বার্তা ভারত নেগেটিভলি নিলে সম্পর্ক উন্নতির বদলে আরও অবনতির দিকে যাবে, এটাকে তিনি পরোয়া করতে চাইছেন না? চলুন একটু এই আলোচনায় বুঝে দেখি যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি ভারতকে সতর্ক বার্তা কেন দিচ্ছেন, কি বক্তব্য তার, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনা ইস্যুতে, শেখ হাসিনার ইস্যুটাকে পুঁজি করে ভারতকে এক ধরনের সতর্ক বার্তা কিংবা সতর্ক বাণী শুনিয়েছে বাংলাদেশ। যদিও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সেটা করেছে কিনা আমার জানা নেই, তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি এই বক্তব্য দিয়েছেন। গণমাধ্যমের রূপালী বাংলাদেশের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে বলল ঢাকা। হাসিনার বিষয়ে দিল্লি কেন সতর্ক থাকবে? ইস্যুটা কি, কোন ইস্যুতে তিনি বলছেন চলুন একটু জানি। ভারতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারেন সে বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এরকম মন্তব্য করেছেন। ভারতের উদ্দেশ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এটা আমরাও জানি, ইতিবাচক আলোচনা হয়েছে, কিন্তু ভারতের বেশ কিছু শর্ত আছে, সেটাও আমরা জানি। ভারত বাংলাদেশ সম্পর্ককে ইতিবাচক দিকে নিতে হলে উভয় পক্ষকে আন্তরিক হতে হবে। এটাও জানি এবং মানি যে উভয় পক্ষকেই আন্তরিক হতে হবে। প্রফেসর ইউনূস সরকার আন্তরিক হয়নি বলেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা তৈরি হয়নি এবং ঘটেনি। তিনি বলেন, আমরা একটি ভালো শুরু চাই। শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া সন্ত্রাসী ভারতে থাকাটা চ্যালেঞ্জিং। এটাকে তিনি চ্যালেঞ্জিং বলছেন। সেখানে বসে তিনি যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারেন এ বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আমার মনে হয় যে তার ভাষা প্রয়োগে আরেকটু সাবধান হলে ভালো হতো। দিল্লিকে সতর্ক থাকতে না বলে দিল্লিকে অনুরোধ করা হচ্ছে, এভাবে যদি বলতেন তাহলে ব্যাপারটাকে দিল্লি নেগেটিভলি নিত না বোধহয়। এখন যদি এই সতর্ক করছে, বাংলাদেশ দিল্লিকে সতর্ক করছে, যে ভাষাটা ইউনুসীয় ভাষা হয়ে যায়। ইউনুস সরকার এরকম মানে সতর্ক বাণী, সাবধান বাণী, এরকম ভাষা, এরকম বাণী শুনিয়ে কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্কটাকে উত্তেজিত করেছিলেন এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক একেবারে তলানিতে নামিয়েছিলেন। যখন নতুন সরকারের আমলে আমরা বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের স্বপ্ন দেখছি, উন্নয়নের কথা ভাবছি এবং উন্নয়নের বিভিন্ন মানে সিগন্যালও আমরা দেখছি, ঠিক সেই সময় পররাষ্ট্র উপদেষ্টার এই শব্দ ব্যবহার, এখানে বোধহয় আরেকটু সাবধানতা অবলম্বন করা উচিত। যদিও তিনি অনেক দিন থেকে বিদেশে আছেন, ইংল্যান্ডে বসবাস করতেন, বিদেশের সংস্কৃতির সঙ্গে তিনি ইউজ টু হয়েছেন। বাংলা খুব একটা ভালো যে বলতে পারেন গুছিয়ে, সেটা হয়তো বলতে পারেন না। সেই কারণে বাংলায় একটু দুর্বলতা থাকার কারণেই তার এই শব্দের মারপ্যাচের ব্যাপারে সতর্কতা হয়তো তৈরি হচ্ছে না।
তবে যখন তিনি মুখপাত্র হিসেবে কাজ করবেন, মানে কথা বলবেন, তিনি তো মুখপাত্র নন, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি উপদেষ্টা প্রধানমন্ত্রীর, পররাষ্ট্র বিষয়ক কথাবার্তায় শব্দ খুবই মারাত্মক একটা ব্যাপার। একটা শব্দ একটা দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলতে পারে। সেই ক্ষেত্রে তিনি ঠিক শব্দটা, সতর্ক করা এই শব্দটা প্রয়োগ করে ঠিক করলেন কিনা হয়তো তিনি ভালো বুঝবেন, কিংবা তার আশেপাশের লোকজন তাকে সেই পরামর্শ দিতে পারবেন, কিংবা প্রধানমন্ত্রীর কানে যদি এটা যায় তিনিও হয়তো তাকে বলে দিতে পারবেন যে এটা ঠিক ছিল নাকি তার সংশোধন করা উচিত। তিনি বলছেন যে আইনি প্রক্রিয়া অনুযায়ী ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। বিএনপি সরকার দেশের জাতীয় স্বার্থ নিয়ে কাজ করবে। জনগণের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থান নিতে পারছে সরকার। জনগণের ম্যান্ডেট আছে এবং জনগণ নিশ্চয়ই প্রফেসর ইউনূসের মতো ভারতের সঙ্গে যুদ্ধংদেহী সম্পর্ক চায় না। এই ম্যান্ডেট আপনাদের দিয়েছে। জনগণ চায় পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো সম্পর্ক, এবং সেই ভালো সম্পর্ক তৈরির ক্ষেত্রে সরকারের অংশীজন যারা, সরকারের ভেতরে বসে আছেন যারা, তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যাদের ভূমিকা সেই পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই পররাষ্ট্র মন্ত্রণালয়েরই সব থেকে গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তির একজন তিনি, একজন পররাষ্ট্রমন্ত্রী, আর একজন তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। আমার মনে হয় যে এই ক্ষেত্রে শব্দ চয়নের ব্যাপারটা তার খেয়াল রাখা উচিত। এখন তিনি বলছেন যে সমঝোতার, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শেখ হাসিনার তাকে ফিরিয়ে আনার ব্যাপারটা চলবে। কিন্তু আমরা ভারতীয় সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন খবর শুনছি যে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যখন পররাষ্ট্রমন্ত্রী ভারতকে বলেছেন, তখন ভারত একেবারে সরাসরি না বলে দিয়েছে যে তার প্রত্যর্পণ সম্ভব নয়। না বলে দেওয়ার কারণ হচ্ছে যে তাকে ফিরিয়ে এনে ওই ঘোষিত যে মৃত্যুদণ্ডের শাস্তি, সেই শাস্তি কার্যকর করা হবে। এখন মানে কার্যকর করা হবে, এবং শেখ হাসিনা কোনো ধরনের আপিল করার সুযোগ, আইনি সহায়তার সুযোগ এগুলো পাবেন না। এই কারণেই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়মই হচ্ছে মামলার রায় ঘোষণার 1 মাসের মধ্যে পলাতক আসামি যদি আদালতে আত্মসমর্পণ না করেন, আত্মসমর্পণ করার মাধ্যমে আপিলের আবেদন না করেন, তাহলে তিনি আপিল করার যে অধিকার, সেই অধিকার হারিয়ে ফেলবেন। তার মানে যে কোনো সময় শেখ হাসিনাকে দেশে আনা গেলেই ওই রায়ের ভিত্তিতেই তার ফাঁসি কার্যকর করা যাবে, তিনি আর আপিল করতে পারবেন না। একমাত্র রাষ্ট্রীয় নির্বাহী আদেশে এই মামলার রায় বাতিল ছাড়া শেখ হাসিনার মামলার রায় কার্যকর করতে সরকারের কারও অনুমতি প্রয়োজন হবে না। এরকম একটা বিপদের মুখে ভারত শেখ হাসিনাকে ছেড়ে দেবে, এটা বোধহয় হবে না। ভারত এটা করবে না, কারণ শেখ হাসিনা, ভারতের বর্তমান সরকার তো বটেই, ভারতের যে এখন বিরোধী দল, প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গেই বরং শেখ হাসিনার আরও বেশি ভালো সম্পর্ক, এবং শেখ হাসিনাকে ভারত যে আশ্রয় দিয়েছে, সেই আশ্রয় দেওয়ার প্রেক্ষাপটেও কিন্তু সর্বদলীয় সিদ্ধান্ত নিয়েই তাকে আশ্রয় দিয়েছে। সুতরাং বাংলাদেশের এই চাওয়াটা পূর্ণ হচ্ছে না, বরং বাংলাদেশ যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আমরা এখন চেষ্টা করছি, সেই ক্ষেত্রে ভারত অনেকগুলো শর্ত দিয়েছে, এবং সেই শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। এবং শর্তগুলোর, ভারতীয় সাংবাদিকদের দাবি অনুযায়ী শর্তগুলোর মধ্যে একটা বিএনপি সরকার পূরণ করে ফেলেছে অলরেডি, শিরীন শারমিন চৌধুরীকে জামিন দেওয়ার মাধ্যমে। পরবর্তীতে এখন আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার সুযোগ, এবং আরেকটা বড় শর্তের মধ্যে রয়েছে ইসকন নেতা চিন্ময় প্রভুকে মুক্তি দেয়া। এগুলোকে বিএনপি সরকার মেনে নেবে? মেনে নিতে গেলে তারা কি বিরোধী দলের তোপের মুখে পড়বে যে শেখ হাসিনার মতোই তারেক রহমান ভারত তোষণ নীতি অবলম্বন করেছে, ভারতের গোলামি করছে? ভারতের স্বনামধন্য গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ ধারাবাহিকভাবে এই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করছে। সিনিয়র সাংবাদিক, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যানালিস্ট মিস্টার এনায়েত কবির এটি লিখছেন। গতকালই আপনাদের বলেছি, এই প্রতিবেদনে উপস্থাপিত তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদিও অনেকটা অভিযোগ আকারেই এগুলো উত্থাপিত হচ্ছে, অনুসন্ধানী প্রতিবেদনে তারা এগুলো তুলে আনছেন, তার ভিত্তিতে আমি কথাগুলো বলছি। আমার লক্ষ্য একটি, এই অভিযোগগুলো খতিয়ে দেখা এবং এর সত্যাসত্য নির্ধারণ করা। অনেক সম্মানিত দর্শক আমার আগের করা কন্টেন্ট দুটি দেখেছেন, কেউ কেউ আরো তথ্য ইনপুট দিয়েছেন কমেন্ট সেকশনে, অনেকে প্রশংসা করেছেন, আবার কতিপয় দর্শক অসন্তোষ বা দ্বিমত প্রকাশ করেছেন। কেউ কেউ যুক্তিতর্ক ছাড়াই অশোভন ভাষায় আক্রমণ করেছেন। যাক, সে প্রসঙ্গ। বিনয়ের সঙ্গে বলি,
গত 40 বছরে, মানে 40 বছর বললাম, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম এমন প্রমাণ কেউ দিতে পারলে কথা দিচ্ছি আমি কখনোই আর পলিটিক্যাল কন্টেন্টই করব না। হ্যাঁ, একটা জিনিস আমি স্বীকার করছি, কথায় বলায় উপস্থাপনে আমার ভুল হতে পারে, তবে কোনো বদমতলব কাজ করে না। হতে পারে সেটা আমার স্রেফ অজ্ঞতার কারণে বা বোকামির কারণে। তো যা বলছিলাম যে আমার দেওয়া বা আমার উপস্থাপিত তথ্য আপনার ভালো না লাগতেই পারে। আপনি আপনার জানা তথ্য চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন, সেটি নিয়েও আমি কাজ করতে পারি, নয়তো আমাকে টোটালি স্কিপ করতে পারেন। এটি নিয়ে আসলে মানে অশোভন ব্যবহার, শব্দ প্রয়োগ, বাক্য প্রয়োগ এগুলি করা আসলে ঠিক নয়। প্রতিটি কন্টেন্টে আমি সরকার, প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করি, অনুরোধ করি উত্থাপিত বক্তব্য ঘিরে কোনো দ্বিমত থাকলে সেটা জানাতে, কিংবা আমার উপস্থাপিত তথ্যে যদি কোনো ভুল থাকে সেটা শুধরে দিতে, যাতে গুজব ডালপালা বিস্তার না করে। এ থেকে কি বোঝা গেল? বোঝা গেল যে এটাই যে আমি আসলে কারো প্রতিপক্ষ নই, আমাকে প্রতিপক্ষ বানিয়ে কারো লাভও নেই। যতক্ষণ সুস্থ আছি প্রশ্ন করব, কারণ এটাই আমার কাজ। 2024-এর গণ আন্দোলন নিয়ে আমাদের দেশে এখনো নানান রকমের বয়ান শোনা যায়, কারণ আমাদের রাজনীতির ধরনটাই এমন। আমি আমার মতো, আপনি আপনার মতো, আরেকজন আরেকজনের মতো। এই কারণেই আমি সব সময় বলি ওই ঘটনার সত্য নির্ধারণ জরুরি, সত্যটা জানা জরুরি, ইতিহাসের স্বার্থে, আগামীর পথ চলার স্বার্থে। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, জুলাই আন্দোলনের অন্যতম ইস্যু যদি বলি 7.62 মিলিমিটার বুলেট, 7.62 মিলিমিটারের গুলি, যা বাংলাদেশ পুলিশের অস্ত্রাগারেই নেই, যা ইম্পোর্টও করা হয় না। সেই গুলিতেই 24-এর জুলাই আগস্টে ঢাকার রাজপথে মানুষ মারা গেছেন। প্রশ্ন উঠেছিল এই গুলি এলো কোথা থেকে। ঠিক তখনই যিনি এই প্রশ্ন তুলেছিলেন তাকেই সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছিলেন বিষয়টি খতিয়ে দেখবেন, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। কিন্তু আমরা জানি না কেউ কি আসলে এই যে তিনি খতিয়ে দেখতে চেয়েছিলেন, এরপরে তার জায়গায় যিনি এসেছেন তিনিও কি করতে চেয়েছিলেন কিনা, যদিও তিনি এটি নিয়ে কোনো কথা কখনো বলেননি। এ কারণেই প্রশ্ন আসলে যদি কেউ চেষ্টাও করে সেই চেষ্টাটি কেউ থামিয়ে দিয়েছিল কিনা, মানে তদন্তটা কেউ থামিয়ে দিয়েছিল কিনা। যার কথা বলছিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন তিনি সাংবাদিকদের বলেছিলেন 7.62 বুলেট বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না, এমনকি নিয়মিত আমদানিও করা হয় না। তাই তো প্রশ্ন যে এই গুলি তাহলে কোথা থেকে এলো। ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত বলেছিলেন তদন্ত করা হবে, কিন্তু এই বক্তব্য ভাইরাল হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে, এবং তারপর 7.62 গুলির বিষয়টি হারিয়েই গেছে আলোচনা থেকে। অনেক দিন পর, প্রায় 20 মাস পর, নর্থ ইস্ট নিউজ এই ইস্যুটি আবার সামনে এনেছে তাদের একটি অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে, যেখানে দাবি করা হয়েছে 7.62 মিলিমিটার গুলির সঙ্গে সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটের সংযোগ ছিল। কিছু বরখাস্ত কর্মকর্তা, কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগের কথাও বলছে নর্থ ইস্ট নিউজ। এমনকি এর সঙ্গে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতিও নাকি ছিল। সুপ্রিয় দর্শক, ধরে নিন এর সবই অভিযোগ, কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় অভিযোগ, এত বড় হত্যাকাণ্ড ঘটে গেল দেশের মধ্যে, শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস আরো কিছু শিক্ষিত দেশি বিদেশি মানুষ নিয়ে 18 মাস সরকার পরিচালনা করে গেলেন, কিন্তু এই বিষয়টির কোনো সুরাহা করলেন না, কোনো টু শব্দ করলেন না, কোনো তদন্ত করলেন না। এর কারণ কি? সেনাবাহিনীর অভ্যন্তরীণ সূত্র এবং সেনাবাহিনীর নথির বরাতে নর্থ ইস্ট নিউজে যে বিশ্লেষক যিনি লিখেছেন এনায়েত কবির, তিনি লিখছেন 2024-এর জুলাই আগস্টে ব্যবহৃত 7.62 বোরের বুলেট সরবরাহে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনের কিছু কর্মকর্তার হাত রয়েছে। কি ভয়াবহ অভিযোগ!
এবং বলছেন শুধু তাই নয়, এই ঘটনায় একজন বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তার নামও তিনি বলেছেন বা লিখেছেন। আমি সঙ্গত কারণেই তার নামটি বলছি না, এবং এই প্রতিবেদনে তারা অনেকগুলো নাম বলেছেন, আমি আসলে উচ্চারণ করতে চাই না। 3 জন বিদেশি আছেন, শুধু তাদের নামটি বলবো, কারণ যেহেতু আমি তথ্যটি যাচাই করতে পারিনি, সে কারণে আমি নামগুলো বলতে চাই না। ইস্যুটি উত্থাপন করলাম, সংশ্লিষ্টরা যদি এটি তদন্ত করেন এবং তারা যদি সদাশয় হয়ে চিন্তা করেন যে না, এটি আমরা সত্যটা বের করব, তাহলে হয়তো আমার এই কন্টেন্ট করাটা সফল হবে, সার্থক হবে। এই প্রতিবেদনে স্পষ্ট ভাষায় অভিযোগ করা হয়েছে, ওই কর্মকর্তা, ওই যে লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত হওয়া যে কর্মকর্তা, বলছেন যে ওই কর্মকর্তা উলফা, আসামের যে উলফা এবং MSCN IN এর মতো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং হরকাতুল জিহাদ ও হিজবুত তাহরীরের মতো বাংলাদেশি জঙ্গি সংগঠনের প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। কে? ওই লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত হওয়া কর্মকর্তা। এই কারণে সামরিক আদালতে তার কোর্ট মার্শালও হয়েছিল, তাকে সাজাও দেয়া হয়েছিল, এবং এটা নিয়ে র্যাব তদন্ত করেছে। সেই তদন্তে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং হরকাতুল জিহাদের সঙ্গে ওই কর্মকর্তার গভীর সংযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। 4 বছরের কিছু সময় বেশি তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। তার সহযোগী এক লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার কর্মকর্তাকেও ওই সময় বরখাস্ত করা হয়েছিল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ রয়েছে ওই কর্মকর্তার বিরুদ্ধে এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের বিরুদ্ধে। তার সাথে আরো কয়েকজন মিলে পার্বত্য চট্টগ্রামের UPDF এবং JSS এর মতো স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সংযোগ স্থাপনেও সহায়তা করতেন এই কর্মকর্তারা। অবশ্য একজন সাবেক শীর্ষ সেনা কর্মকর্তার সহায়তায়, নাম জানি কিন্তু বললাম না, সাজা শেষ হওয়ার আগেই মুক্তি পেয়ে যান ওই কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা। এই সময় তাকে সহায়তা করার জন্য জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার 2 সিনিয়র কর্মকর্তাকেও অভিযুক্ত করা হয়। 2023 ডিসেম্বর থেকে শেখ হাসিনার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করার পরিকল্পনার অংশ হিসেবে ওই কর্মকর্তা, ওই জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেল এবং আরো কিছু সমমনা অবসরপ্রাপ্ত ও কর্মরত সামরিক কর্মকর্তা মিলে যে কিছু বিশেষ কাজ করেছিলেন, সেই অভিযোগটিও এই অনুসন্ধানী প্রতিবেদনে তুলে আনা হয়েছে। আবারও বলছি, তারা বলছেন সেনাবাহিনীর গোয়েন্দা সূত্র এবং গোয়েন্দা নথির বরাতে তারা এই প্রতিবেদনটি করেছেন। 2024 জুলাই আগস্টের আন্দোলন চলাকালেও আর্টিলারির এক ব্রিগেডিয়ার এবং DGFI এ কর্মরত এক ব্রিগেডিয়ারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছিলেন ওই কর্মকর্তা। 2024 5 আগস্টের পর এদের প্রত্যেকেই, যাদের কথা বললাম, অন্তর্বর্তী সরকার বা এখন যে সরকার আসছে, এই সরকারগুলোর সঙ্গে তারা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ হিসেবে তুলে আনা হয়েছে এই প্রতিবেদনে, এবং বলা হচ্ছে কেউ কেউ গুরুত্বপূর্ণ কাজে অংশ নিয়েছেন, এমনটিও জানিয়েছে নর্থ ইস্ট নিউজ। অথচ বরখাস্ত সামরিক কর্মকর্তারা কিভাবে প্রাণঘাতী অস্ত্র সংগ্রহ করেছিলেন তা গোয়েন্দা সংস্থাগুলোর জানার কথা এবং প্রকাশ করার কথা। আমাদের গোয়েন্দা সংস্থাকে আমরা এত নিকম্মা বা এত বোকা মনে করি না, কিন্তু তা সত্ত্বেও তারা এটি প্রকাশ করেনি। দর্শক, এতক্ষণ বেশ কটি অভিযোগের কথা শুনলাম। সরকার উৎখাতের লক্ষ্যে পরিচালিত অস্থিরতায় বা আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগ শুনলাম। দেশ বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সহায়তায় পেশাদার ভাড়াটে প্রশিক্ষক হিসেবে, ট্রেনার হিসেবে কাজ করার অভিযোগের কথা শুনলাম। এগুলোই নাকি উঠে এসেছে গোয়েন্দা প্রতিবেদনে, যার সূত্র ধরে নর্থ ইস্ট নিউজ ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনটি করছে। দুঃখের বিষয় হলো, অসংখ্য প্রমাণ থাকা সত্ত্বেও এই সময়ে অভিযুক্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। নর্থ ইস্টের প্রতিবেদনে বলা হয়েছে 2024 16 জুলাই থেকে 4 আগস্টের মধ্যে ঢাকায় নিহতদের বেশিরভাগই স্নাইপার রাইফেলে ব্যবহৃত 7.62 মিলিমিটার ক্যালিবারের গুলিতে মারা গেছেন।
এবং এই ধরনের অস্ত্র সাধারণত সেনাবাহিনীর আর্টিলারি বিভাগ ব্যবহার করে থাকে। এর আগেও এই কথাটি আর দুবার উচ্চারণ করেছি। নর্থ ইস্টের মতে প্রাপ্ত প্রমাণ আরো ইঙ্গিত দেয়, কি দেয়? ওই সময় পুলিশ হত্যায় বিদেশি ভাড়াটে বিচ্ছিন্নতাবাদীরাও জড়িত ছিল। বিদেশি ভাড়াটে বিচ্ছিন্নতাবাদীরাও জড়িত ছিল। তো যদি তাই হয়, তাহলে এই বিদেশি ভাড়াটে বিচ্ছিন্নতাবাদীদের বাঁচানোর জন্য কেন অন্তর্বর্তী সরকার, কেন বর্তমান নির্বাচিত সরকার দায় মুক্তির চিন্তা করছে, কোন ধরনের মামলা মোকদ্দমা করবে না? আমার কাছে বিষয়টি পরিষ্কার নয়। এবং আরো বলা হচ্ছে, এর মধ্যে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর সাথে গোপনে যোগাযোগ রক্ষাকারী অন্তত 3 জন আমেরিকান, একজনের নাম ম্যাথিউ ভেন্ডাই, আরেকজন টেরেন্স আরবিল জ্যাকসন। দর্শক, আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, সম্ভবত আমার স্মৃতি যদি ভুল না করে, এই টেরেন্স আরবিল জ্যাকসনই ঢাকার ওয়েস্টিন হোটেলে মারা গিয়েছিলেন রহস্যজনক ভাবে, এবং তার লাশ নিয়ে যে রহস্যজনক কাজ কারবার করেছিল আমাদের পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মার্কিন দূতাবাস, এটি নিয়ে আমরা কন্টেন্ট করেছি, অনেকেই করেছেন, গণমাধ্যমেও এসেছে, সোশ্যাল মিডিয়ায় তো ছিলই, আপনারা জানেন। সেই টেরেন্স আরবিল জ্যাকসনের কথা বলা হচ্ছে 3 জনের মধ্যে একজন, এবং তৃতীয় জন হচ্ছেন রিচার্ড ড্যানিয়েল রোমান। তারা নাকি ওই সময় বাংলাদেশে উপস্থিত ছিলেন, এটি লিখছে নর্থ ইস্ট নিউজ। তাহলে কি বলবো, একটা বিষয় তো পরিষ্কার যে সেনা সংযোগের অভিযোগ সম্পর্কে গোয়েন্দারা জানতেন, কিন্তু তা সত্ত্বেও কোনো তদন্ত হয়নি। কেউ কি আসলে আপনারা এ সংক্রান্ত কোনো তদন্ত কার্যক্রম হয়েছে বা এটি কেউ থামিয়ে দিয়েছে, এমনটি কি আপনারা শুনেছেন? আমি শুনিনি। এমন পরিস্থিতিতে দেশের মানুষ আসলে কার কাছে যাবে? আমরা কার কাছে যাব? আমরা তো সরকারের কাছেই দাবি জানাতে পারি।